বিরতির পর আবার আলোচনায় ফিরলাম। আমরা কথা বলছিলাম পরম্পরা নিয়ে। আবু আলম শহীদ খান যদি একটু বলেন যে সংবিধানে কি সব কিছুই থাকতে হবে? গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, তারপর নির্বাচন, এখন সংবিধানের দোহাই দিয়ে সব কিছুকে যদি জায়েজ করার চেষ্টা করা হয় সেটা কেমন হবে? মানে না, সংবিধানে সবকিছু থাকতে হবে কি থাকতে হবে না এটা নিয়ে তো অনেক গভীর আলোচনা করা যেতে পারে। আচ্ছা, আমাদের দেশ আছে যেখানে সংবিধান, লিখিত সংবিধান নাই, সেই দেশ চলে না, চলে সেই রীতিনীতি অনুসরণ করে চলে। আপনার দেশকে কোথায় আপনি নিয়ে যেতে পারেন, কতটা উন্নত সংস্কৃতির কাছে নিয়ে যেতে পারেন তার উপর নির্ভর করবে যে কি কি থাকবে কি কি থাকবে না। আমাদের যে ৭২-এর সংবিধান আছে এটা মেনে নিয়ে আমাদের দেশটা ৫৫ বছর চলছে। এর মধ্যে ১৭ বার কিন্তু সংবিধান সংশোধন হয়েছে এবং সংবিধান সংশোধন করার জন্য পদ্ধতি বলাই আছে, আপনার 2/3 একটা ভোট লাগবে। তো সেই হিসেবে আপনি সংবিধানে যদি কোনো ব্যত্যয় থাকে বা সংবিধানে কোনো সীমাবদ্ধতা যদি থাকে, যদি সংবিধানে এমন কোনো পরিবর্তন আনা হয়ে থাকে যেটা সংবিধানে আনা উচিত হয়নি, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি। এখন আপনি বলবেন যে সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকার কেমন করে হলো, তাই না? এখন ৫ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থানের পরে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে সংবিধানের কাছেই কিন্তু যেতে হয়েছিল। সংবিধানের কাছে যে ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের ব্যাখ্যা চাওয়া হয়েছে আপনার আপিল ডিভিশন থেকে। ব্যাখ্যা পাওয়া গেছে, কি পাওয়া যায়নি সেটা নিয়ে বিতর্ক কেউ করতে পারে, বাট ব্যাখ্যার ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ হয়েছে এবং ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা তার কাছে শপথ গ্রহণ করেছেন। যখন থেকে আপনি শপথ গ্রহণ করলেন এই সংবিধানের অধীনে, সেদিন থেকে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার পবিত্র দায়িত্ব। এবং তারপরে যখন আপনি বলবেন এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধান মানি না, রাষ্ট্রপতি মানি না, এগুলোই হলো সংবিধান বিরোধী কথাবার্তা। সেই সংবিধান আর ছুঁড়ে ফেলার কোনো সুযোগ ছিল না। সুতরাং এখন আপনাকে সংবিধান আছে, সংবিধানের ভিতরে থাকতে হবে, সংবিধান অনুযায়ী অগ্রসর হতে হবে এবং আপনার সংবিধান পরিবর্তনের সুযোগ আছে। তার জন্য আপনি উল্টাপাল্টা কোনো কাজ করার দরকার নেই। প্রিন্স ভাই, একটা জিনিস সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ যখন দিয়েছিলেন তখন কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেছিল। এখন আবার দেখি যে বিরোধী দল ওই রাষ্ট্রপতির ভাষণের উপর যে আলোচনা, সেখানে ৫০ ঘন্টা সময় চেয়েছেন। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সে কথা বলেছেন। কোন মন্তব্য করবেন? এটা দিয়েই আমার মনে হয় জনগণই এটা জাজ করতে পারে। আমি মনে করি যে তারা ওয়াকআউট করতে পারে সংসদের, এটা আমাদের রীতিনীতি, সংসদের সৌন্দর্য। ওইখানে এটা তো আমরা আবার দেখলাম জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তারা বসেছিল। যদিও আমি তাদের কাছে প্রত্যাশা করি না তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এটাই করবে এবং এইটাই আমাদের একটা দুর্ভাগ্য যে জাতীয় সংসদে তারা আছে। এবং ওই প্রথম দিন কিন্তু যুদ্ধ অপরাধীদের নামে ওইখানে শোক প্রস্তাব করা হয়েছে, যার জন্য আমি প্রথম দিনই বলেছি এটা কলঙ্কজনক ঘটনা দিয়ে এটা শুরু হলো। এবং ওইখানে কিন্তু দেখেন বহু মানুষের, আমি তো কয়েক শত লোকের নাম বলতে পারি যারা বিশিষ্টজন হয়নি। আপনি জাফরুল্লাহ চৌধুরীর নাম নাই, সিরাজুল আলম খানের নাম নাই, এরকম বহু মানুষের কথা বলতে পারি। কিন্তু এবং আমি এইটা একটু বলেছি আগেও বলি, আমাদের স্পিকার সাহেব অন্ততপক্ষে নামগুলো এটা বলতে পারে যে কেউ বললো, কিন্তু বিএনপির চিফ হুইপ এই অনেক যুদ্ধাপরাধীর নাম কেন উচ্চারণ করলো, এটা কৈফিয়ত বিএনপির দিতে হবে। একই সাথে স্পিকার সাহেব তিনি অন্ততপক্ষে যদি এই কাজটাও করতেন যে নাম অনেকগুলো আসছে, আমরা যাচাই বাছাই করে গ্রহণ করার কথা বিবেচনা করব, তাও কিছুটা রক্ষা হতো। এটা করে নাই। সুতরাং কোনো ভালো খবর দিয়ে অন্ততপক্ষে উদ্বোধনী দিনে, মানে এই যাদের কথা বললেন বিরোধী দলের নামে যারা যে কাজগুলো করেছে এটা গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি যে এই ৫০ ঘন্টা খরচ করলে প্রতি মিনিটে কত ২,৭৪,০০০ টাকার মতো খরচের খবর তো আমরা জানি। এই টাকা খরচ আমি মনে করি অপ্রয়োজনীয়।